ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম থেকে শুরু করে তার যে সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণার যে পেজ, সব জায়গাটাতেই নিশ্চিত করা হয়েছে। তার যে ফেসবুক পেজ, সেখানে পোস্ট দিয়ে লেখা হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহান বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করেছেন। আপনারা জানেন যে গত শুক্রবার জুমার নামাজের পরে, তখন বেলা 2টা 20 বা 25 মিনিট হবে, ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়। তার অবস্থা তখন থেকে সংকটাপন্ন ছিল এবং গুলিটা লেগেছিল তার মাথায়। গত একটা সপ্তাহ ধরে পুরো বাংলাদেশ আসলে হাদিময় হয়ে উঠেছিল, ওসমান হাদিময় হয়ে উঠেছিল। এটা খুবই ভিন্ন রকম একটি ঘটনা ছিল। কেউ প্রত্যাশাই করেনি যে এত বড় একটি আক্রমণের ঘটনা ঘটবে। প্রশাসনের যে ভূমিকা, তারা অপরাধীকে আটক করার জন্য, ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে গত সোমবারে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, যদি তাকে বাঁচানো যায়। এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ এতটাই হতবাক হয়েছিল যে পুরো বাংলাদেশের মানুষই বলা যায় যে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করেছে। এরই মধ্যে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে ফেসবুক পেজ আছে, সেখানে জানানো হয়েছিল যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আছে ভিভিয়ান বালাকৃষ্ণন, তিনি ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য হসপিটালে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টাকে ফোন করে জানিয়েছিলেন যে ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, অত্যন্ত সংকটাপন্ন। তখন থেকে আশঙ্কা আসলে অনেক বেশি বাড়ছিল। শেষ পর্যন্ত তার মৃত্যুর খবরটা এলো। আসলে যে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের পরেই কিছু নতুন লিডারশিপ তৈরি হয়, নতুন ধ্যান ধারণা, থট, সেগুলো সামনে চলে আসে। পুরনোর পাশাপাশি নতুন এই থটগুলো, আদর্শগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। অনেক সাহসী মানুষকে সামনে নেতৃত্ব দিতে, সামনে আসতে দেখা যায়। ওসমান হাদি তাদেরই একজন চরিত্র হয়ে উঠেছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। তিনি নতুন ধরনের রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেছিলেন। আমরা জানতে পেরেছিলাম যে ঢাকা ৮ আসনে তিনি আগামী সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে তিনি বলছিলেন যে আগামী নির্বাচনের আগে অনেক ধরনের এই ধরনের গুপ্ত হত্যার ঘটনা ঘটবে এবং শেষ পর্যন্ত তিনি নিজেই যে এটা শিকার হবেন সেটা হয়তো কেউ চিন্তাও করেনি, বা তিনি নিজেও চিন্তা করেছিলেন কিনা, অথবা তিনি জানতেন যে তিনি একটি ঝুঁকিপূর্ণ কাজে নেমেছেন এবং এটার পরিণতি বা অনিশ্চয়তা যে কোনো মুহূর্তেই থাকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার পরিবার, তার সন্তান নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এটাও জেনেছিলাম যে তার সন্তান মাত্র বাবা বাবা ডাকতে শুরু করেছে। তার সন্তান যখন বড় হবে তখন আসলে এই তার বাবার যে সাহসী ভূমিকা, একা লড়ে যাওয়ার যে স্পিড বা স্পিরিট, সেটার গল্প হয়তো উনি শুনবেন, কিন্তু বাবাকে হয়তো আর ডাকা হবে না বা বাবাকে আর পাওয়া হবে না। ওসমান হাদির উপর আক্রমণ এবং সেটার পরে যে ঘটনাগুলো ঘটলো, পুরো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকেই কিন্তু এক ধরনের নাড়া দিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক বিভিন্ন ইস্যু থাকার কারণে সেটা দীর্ঘদিন থেকেই তো ভালো যাচ্ছে না, আমরা সবাই জানি। এর মধ্যে ওসমান হাদির ঘটনার পরে যখন বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল যে মূল যে অভিযুক্ত ব্যক্তিরা ফয়সাল করিম এবং আলমগীর শেখ, তারা ভারতে পালিয়ে গেছে, তার প্রেক্ষিতে আমরা জেনেছিলাম যে ভারতের যে রাষ্ট্রদূত আছেন, তো তাকে ডাকা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তার সহযোগিতা চাওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে যে তারা যেন আশ্রয় না দেন এখানে কোনো ধরনের দুষ্কৃতি কর্ম করে যাওয়ার পরে। তো সেই জায়গাটা থেকেই আরও একটু তিক্ততার দিকে যাচ্ছে বিষয়টা। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে ওসমান হাদির উপর আক্রমণটা বড় ধরনের নিরাপত্তাহীনতা এবং শঙ্কা তৈরি করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি বিরাট টার্নিং পয়েন্ট। কারণ হচ্ছে ওসমান হাদির উপর আক্রমণের পরেই কিন্তু নির্বাচনকে সামনে রেখে অনেকের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই ধারণা করেন এটা শুরু মাত্র, আরও অনেক গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটতে পারে, যেটা খোদ ওসমান হাদি নিজেই বলেছিলেন
এবং সেটার শিকারও তিনি হয়েছেন। পরবর্তী সময়ে আমরা কিন্তু নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্য প্রার্থী আগামী নির্বাচনে তিনি নিজেকে এই নিরাপত্তা শঙ্কার কারণে উইথড্র করে নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা জেনেছি যে রাজনৈতিক ব্যক্তি বা প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ চিন্তাভাবনা বা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তাদেরকে কেউ যদি নিরাপত্তার প্রয়োজনে আগ্নেয়াস্ত্র চান তো সেটাও দেয়ার কথা বা প্রক্রিয়ার কথা আমরা শুনেছি। যদিও নির্বাচনের আগে সবসময় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র পুলিশ জমা নেয়, কিন্তু এবারের পরিস্থিতিটা মনে হচ্ছে একটু অন্যরকম। এই আশঙ্কার মধ্যে প্রতিনিয়তই আগামী নির্বাচন পর্যন্ত যেতে হবে এবং কোনো কোনো খবরে এটাও বলা হয় যে হিট লিস্ট তৈরি হয়ে আছে, কখন কে আক্রমণের শিকার হবে গুপ্তভাবে সেটা কেউই জানে না। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি যে রাজনৈতিক যে একটা টার্নিং পয়েন্ট ওসমান হাদির ঘটনার মধ্যে দিয়ে ঘটা শুরু করলো, এটা আসলে কবে শেষ হবে সেটা বলা খুবই মুশকিল। প্রশাসন, সাধারণ মানুষ বা দেশ নিয়ে ভাবছে যারা, রাজনীতির দিকে নজর রাখছে যারা, সবাই কিন্তু একটা প্রশ্নই করছে যে কি হতে যাচ্ছে, কিভাবে এই অবস্থার পরিবর্তন হবে। আমার কাছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে একটা নির্বাচনের জন্য যে অপেক্ষা পুরো বাংলাদেশের মানুষের, সেই নির্বাচন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি যে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন সেখানেও আমরা দেখেছি যে তিনি ক্রাউড ফান্ডিংয়ের দিকে গিয়েছিলেন। একটা নির্বাচনের খরচ পরিচালনার জন্য তিনি তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা তার আদর্শ পছন্দ করেন, যারা তাকে নেতৃত্বের সামনে দেখতে চান, তাদের কাছে আহ্বান জানিয়েছিলেন আর্থিক সংস্থানের জন্য এবং সেই সহযোগিতাও তিনি পেয়ে আসছিলেন। তার নির্বাচনের প্রচারণার ধরনের মধ্যেও কিন্তু তিনি পরিবর্তন এনেছিলেন। হয়তো তার লিডারশিপ এক ধরনের নতুন কিছু দেখাতো, হয়তো তার দ্বারা আরও অনেক মানুষ উপকৃত হতো, রাষ্ট্র উপকৃত হতো। কোনো আধিপত্যবাদের মধ্যে না থাকার যে একটা সংকল্প, সেটা কিন্তু ওসমান হাদির চরিত্রের সাথে একেবারে মিশে গেল। ওসমান হাদির এই মৃত্যুর মধ্যে দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে অনেক দিন ধরে বেঁচে থাকবেন। হয়তো তিনি রাজনীতি করলে এমপি হতেন, মন্ত্রী হতেন, সংসদে যেতেন, মানুষের অনেক কথা বলতেন, মানুষের কাজ করতেন, কিন্তু এই সময়ে যে তার মৃত্যু হলো, তিনি একটি আদর্শ আসলে রেখে গেলেন, যে আদর্শের কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার ওসমান হাদির নামে উচ্চারিত হবে। আমরা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি।